আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা গত যে ক্লাসের বিষয়গুলো যেগুলো রেকর্ডিংগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে ওখানে কিন্তু জাস্ট লেস ফ্রেমওয়ার্ক দিয়ে কীভাবে করা হয়েছে এটা দেখানো হয়েছে। আসলে ফ্রেমওয়ার্ক বলতে আপনারা কি বোঝেন এটা একটু জানা দরকার আমার। যেমন আপনার একটা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা পেজ এইচটিএমএল তৈরি করছি, তাই না? মানে আসলে ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝি আমরা? ফ্রেমওয়ার্ক কিন্তু অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আছে, পিএইচপিতে আছে, জাভাস্ক্রিপ্টে আছে, সিএসএসে আছে। মানে ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি? আমাদের কি মানে রেডিমেড কি যেটা একটা একসাথে লেখা থাকে সেটা থেকে মানে কল্পনা কাজ করা হয়। আচ্ছা, আপনি আইডিয়া নেই আসলে। ফ্রেমওয়ার্ক বলতে কি, আমাদের রেডিমেড কিছু কোড তৈরি করাই থাকে আগে থেকে। যেগুলোকে আমরা ওই রাকিব ভাই যেমন বললেন যে আমরা কল করে করে কাজ করি, হ্যাঁ অনেকটাই এমন, অনেক না পুরোটাই এমন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে ফ্রেমওয়ার্কের কোডগুলো আমরা মডিফাই করতে পারি। এই মডিফিকেশনটা কি বলা হয়? এক্সটেন্ড করা, এক্সটেন্ড। এক্সটেন্ড করি আমরা, মানে ওটাকে টার্গেট করি, স্টাইল ওটার স্টাইলটাকে আমরা ঠিক রাখি, কিন্তু জাস্ট আমরা কি করি? ওভাররাইড করি। যেমন মনে করেন বুটস্ট্র্যাপের আমরা একটা ডিজাইন তৈরি করছি, যদি বুটস্ট্র্যাপে আমরা কোনো কালার এখানে আমরা কোনো বাটন বা কোনো কিছুই আমরা এখানে ইউজ করিনি, কিন্তু একটা জিনিস কি, আমরা যখন অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আসে গেলে কি হবে যে এটা বুটস্ট্র্যাপের করা, তাই না? এখন বুটস্ট্র্যাপের ডিফল্ট কালার ছিল কি, প্রোগ্রেস বারের ডিফল্ট কালার ছিল এমনটা। আমরা চাইলে প্রোগ্রেস বারের কালারটা চেঞ্জ করে দিতে পারি আমরা আমাদের নিজেদের ক্লাস নিয়ে, বা আমরা ওই বুটস্ট্র্যাপের ওই কম্পোনেন্টের কাছে গিয়ে আমরা আমাদের একটা ক্লাস বসাই দিলাম, দিয়ে এটাকে কালার বসাই দিলাম। তো এটাকে বলা হয় কি? ওভাররাইড করা বা এক্সটেন্ড করা। ঠিক আছে? তো যে কোনো কিছু, যে কোনো ফ্রেমওয়ার্কের ব্যাপারটাই এমনটা যে আপনার আগে থেকে কিছু কোড রেডিমেড করাই থাকে, ওগুলোকে আপনি কি করবেন? জাস্ট ওদের ফাংশনগুলোকে, সিনটেক্সগুলোকে কল করে করে কাজ করতে হয়। ঠিক আছে? এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক। একদম মানে খুবই সংক্ষিপ্ত কথা, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এখন আপনারা দেখলেন যে আমাদের এই স্ক্রিনকাস্ট বা আমাদের ভিডিও টাইটেল ছিল কি? বুটস্ট্র্যাপ এবং লেস ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ তো একটা ফ্রেমওয়ার্ক, কারণ রেডিমেড কোড আছে, আমরা কল করে করে কাজ করছি। কিন্তু লেস ফ্রেমওয়ার্কটা আবার কি? লেস ফ্রেমওয়ার্কটা হচ্ছে, আমি দেখাই, এটা হচ্ছে ওয়েবসাইটের জাস্ট নামটা, মানে ও নিজে আসলে কোনো ফ্রেমওয়ার্ক না, এর নিজস্ব কোনো কোড নাই, এই নামেই দিয়েছে যে লেস ফ্রেমওয়ার্ক, লেস ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? কিন্তু নিচে আরেকটা দেখেন যে অ্যান অ্যাডাপ্টেবল সিএসএস গ্রিড সিস্টেম। ও বলতেছে যে এটা একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু আবার নিচে বলতেছে যে অ্যান অ্যাডাপ্টেবল সিএসএস গ্রিড সিস্টেম। এটা কিন্তু নিজস্ব কোনো ফ্রেমওয়ার্ক না। ও অন্যের কোড ধার করে, বলছে যে অ্যাডাপ্টেবল, অন্যের কোড ধার করে বা অন্য কোনোখানের কোডগুলোকে এক্সটেন্ড করে কাজ করে। সো এটা এখানে এদের কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এখানে কি কি গ্রিড আছে, মানে কোন কোন টাইপের কাজ করতে পারবেন। এখানে একটা ডিফল্ট লেআউট আছে, এখানে দেখাচ্ছে যে সেটা হচ্ছে 10 কলামের অ্যাট 992 পিক্সেল ফর ডেস্কটপ ল্যাপটপ। মানে এটা হচ্ছে একটা, একটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লেআউট, ডিফল্ট লেআউট, যেটা আমরা ডিফল্ট লেআউট যেটা দেখতে পাচ্ছি, এটা ডিফল্ট লেআউটটা মূলত। আর এটা হচ্ছে ট্যাবলেট লেআউট, এটা হচ্ছে মোবাইল লেআউট, আর এটা হচ্ছে ওয়াইড মোবাইল লেআউট। ঠিক আছে? সো এখানে কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আপনাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে। তো এখন কথা হচ্ছে এই যে এটা ফ্রেমওয়ার্ক বলছে, বা ও যে একটা অ্যাডাপ্টেবল সিএসএস গ্রিড সিস্টেম, ওর কোডগুলো কই? কোড তো অবশ্যই থাকতে হবে, তাই না? যেমন আমরা বুটস্ট্র্যাপের কি পাই? সিএসএস পাই, ওখানে গেলে কোড দেখতে পারি, কিন্তু এর কোড কই? এটাও দেখতে হবে। আপনারা জাস্ট নিচে আসবেন, নিচে এসে এখানে দেখবেন যে এখানে একটা কোড আছে, এখানে লেখা আছে যে সলিড নলেজ অফ এইচটিএমএল অ্যান্ড সিএসএস রিকমেন্ডেড। যদি এই লেস ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চান, অবশ্যই এইচটিএমএল এবং সিএসএস এর সলিড নলেজ থাকতে হবে, কারণ ওরা কোনো কোড দেয় না, আপনাকে এই কোড লিখতে হবে। এই জন্যই বলছে সলিড নলেজ। তো এই যে এখানে বলছে স্টার্ট বাই গেটিং লেস ফ্রেমওয়ার্ক অন গিটহাব। গিটহাব হচ্ছে কি? গিটহাবের ব্যাপারে কথা বলছিলাম। গিটহাব কি? ফাইল শেয়ারিং একটা ফাইল শেয়ারিং, কোড শেয়ারিং, বা একটা কোলাবোরেশন, একটা সাইট, কমিউনিটি বলতে পারেন, যে কোড কমিউনিটি। ঠিক আছে? যেখানে কোডগুলোকে আপনি আপনি একটা কোনো কিছু ডেভেলপ করে রাখছেন, ওটা অন্য কেউ কন্ট্রিবিউট করতে পারবে, আপনার মডিফিকেশনগুলোকে সে ভুল ধরা দিতে পারবে, নতুন ফিচার যোগ করতে পারবে। ঠিক আছে? এটা এরকম একটা সাইট হচ্ছে গিটহাব। তো আপনারা যখন প্রফেশনালি কোনো ডিজাইন করবেন বা ডেভেলপমেন্ট করবেন, গিটহাব অনেক হেল্প করবে আপনাদেরকে। আপনাদের পোর্টফোলিওতে যদি গিটহাবের অ্যাসেট থাকে, মনে করেন যে গিটহাবের মধ্যে আপনারা অনেকগুলো কাজ তৈরি করছেন, সেগুলো গিটহাবে আপলোড দিয়ে রাখছেন। এখন ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টরা কি করে? গিটহাবের প্রোফাইল খোঁজে যে আপনার গিটহাবে কোনো কাজ আছে কিনা, গিটহাব এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার। ঠিক আছে? খুব মজার একটা জিনিস। তবে এখানে খুব মানে ভালো করে মাথায় রাখবেন যে এটা টোটালি ওপেন সোর্স। প্রাইভেট প্রাইভেট অ্যাসেট রাখা যায়। গিটহাবের যে অ্যাসেটগুলো এগুলোকে বলা হয় রিপোজিটরি। প্রাইভেট রিপোজিটরি রাখা যায়, পাবলিক রাখা যায়, ম্যাক্সিমামগুলো পাবলিক।
প্রাইভেটগুলোকে টাকা দিতে হয়, মানে গিটহাবকে টাকা দিতে হবে, তাহলে ওরা প্রাইভেটের জন্য আপনাকে স্কোপ দিবে। ঠিক আছে, সো আমরা এখানে গিটহাবে যাই, গিটহাবে গিয়ে এদের যে কী ফাইলগুলো আছে সেগুলো আমরা দেখি। আচ্ছা, তো এখানে দেখেন যে এই ফাইলটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা 4 বছর আগে এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো, যেমন এখানে আসেন যে এটা হচ্ছে লাইসেন্স ফাইল, এটা হচ্ছে 60 পিক্সেল যে সাইজগুলো আছে। আসলে মূলত আমরা এখানে যে একটা কাজ করবো সেটা হচ্ছে কোনো কিছু এখান থেকে আপনাকে না ইউজ করলেও চলবে, আমি জাস্ট পুরো বিষয়টা আপনাদের সামনে ডিটেলস বলবো। তার আগে আমরা এখানে একটু ডেসক্রিপশনটা দেখি। এটা তো আমাদের এখানে বলেই দিয়েছে যে লেস ফ্রেমওয়ার্ক ইজ এ সিএসএস গ্রিড সিস্টেম ফর ডিজাইনিং অ্যাডাপ্টেবল ওয়েবসাইট। ইট কন্টেন্টস 4 লেআউট অ্যান্ড 3 সেট অফ টাইপোগ্রাফিক প্রিসেট, অল বেসড অন এ সিঙ্গেল গ্রিড। তো পরে বলছে যে এখানে আরও যদি দেখতে চান তাহলে এখানে আরও দেখতে পারেন। তো ডিফারেন্সেস টু দ্য ভার্সন অ্যাট লেস ফ্রেমওয়ার্ক, এখানে বলছে যে দ্য কনফিগারেবল ভার্সন লেট ইউ চুজ বিটুইন 3 শিট অফ টাইপ প্রিসেটস। এই যে এখানে বলছে না 3 টাইপ, এই যে 1 2 3টা। তারপর এখানে বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ লেট ইউ অ্যাড অ্যান অপশনাল রেটিনা রেডি কোয়েরি। রেটিনার হচ্ছে কি, যে আপনাদের মনে করেন যে রেজুলেশনের ক্ষেত্রে রেটিনাটা কাজে লাগে। যেমন আপনারা যদি ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম দেখছেন কখনো, ম্যাক দেখছেন, ওদের স্ক্রিন রেজুলেশন বা ওদের হ্যাঁ স্ক্রিন রেজুলেশনই বলবো, যে এত বিশাল, মানে এত শার্প। আপনাদেরকে একটা ভিডিও দেখানো উচিত যে রেটিনা রেডি বলতে কী বোঝায়, যদি দেখাই আপনার ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই, দেন আমরা মুভ করি। কারণ এই রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে রেটিনা রেডিটা অনেক ক্ষেত্রেই হেল্প করবে আপনাদেরকে, যদি বুঝেন যে রেটিনা রেডি কী। ঠিক আছে, তো আমি ভিডিওটা দেখাই আপনাদেরকে। মানে রেসপন্সিভ ডিজাইনের কোনো ব্যাপার নিয়ে কিন্তু এখানে কথা বলে না। এখানে বলছে যে রেটিনা রেডিটা আসলে কীভাবে কাজ করতেছে ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেমে, বা রেটিনা রেডিটার কারণে আমরা কতটা শার্প ডিসপ্লে দেখতে পারি, দূরের বস্তুকে কতটা স্বচ্ছ দেখতে পারি, বা ওই দূরের বস্তুটাকে মনে করেন একটা ছোট ইমেজ, ওটাকে যখন আপনি বড় করবেন ইমেজটাকে ফেটে যাবে না। তো রেটিনা ডিসপ্লে আসার কারণে কি হয়, যে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে অনেকটা। খেয়াল করেন, ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অনেক ক্লিয়ার হবেন আপনারা। এটা যদিও ওদের ম্যাকবুক প্রো যে ইয়েটা আছে, ওদের যে পিসিটা রিলিজ করছে ম্যাকবুক প্রো, ওইটার একটা রিভিউ, বাট আমি দেখাচ্ছি এই কারণে জাস্ট রেটিনা রেডি কি এটা বোঝেন। ওকে, Now the distractions to create something that's প্লিজ something that's genuinely new, you have to start again. And I think with great intent, you disconnect from the past. If you never change anything, then what you can really engineer is kind of incremental. But when you're willing to change things, then you kind of open up a whole new world of design. The new MacBook Pro is built for the very highest levels of performance. It's incredibly powerful and yet remarkably portable. It's without doubt the very best computer that we've ever built. এইখানে দেখাবে ব্যাপারটা বেশি। We focused on the features that matter most to notebook users, and we made huge leaps. For the first time, we're bringing the Retina display to the Mac. It's the highest resolution display we've ever put in a notebook. With a resolution of 2880 by 1800, this display has over 5 million pixels. That's 3 million more than an HD TV. At this resolution, on this screen size, pixels just seem to disappear. You see an extraordinary level of detail in your photos. বুঝতে পারছেন ব্যাপারটা, কত দূরের বস্তুকে কত কাছে নিচে দেখা হয়। It's sharper than a printed page. Beyond the display, the new MacBook Pro is really a powerhouse. We knew that an all-flash মানে এখানে এই রেটিনা রেডির ব্যাপারটা মানে ক্লিয়ার করা শেষ। মানে এরপরে যেটা আছে সেটা টোটালি হচ্ছে আপনার এই পিসিটার একটা রিভিউ, মানে যেটুকু দেখালাম, মানে আমি জাস্ট রেটিনা রেডি কি এই জিনিসটাই কিন্তু বোঝানোর জন্য এই এতটুকু জিনিস আমি দেখালাম, রেটিনা রেডিটা কি বোঝাইছে। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা টোটালটাই হচ্ছে এই পিসিটার রিভিউ। তো ওদিকে আমি যাচ্ছি না।
মানে বুঝতে পারছেন তো রেটিনা রেডির ব্যাপারটা কি, মানে এটা এদের এই পিসিতে বিল্ট ইন করা আছে। বাট আমরা যখন রেটিনা রেডিটা ম্যাটারটা নিয়ে কাজ করবো আমাদেরকে আরও অনেক বেশি রিসার্চ করতে হবে সিএসএস মিডিয়া কোয়েরি নিয়ে, ঠিক আছে। বাট জেনারেলি আমরা রেটিনা রেডি নিয়ে এখনও কাজ করি না, মানে অনেকেই কাজ করে না, ঠিক আছে। রেটিনা রেডিটা মানে অনেকের কাছে অনেক সহজ, অনেকের কাছে অনেক কঠিন। বাট সিএসএস মিডিয়া কোয়েরি নিয়ে যারা অনেক বেশি এক্সপার্ট তাদের কাছে খুবই সহজ এটা, আপনাদের কাছে এখনো সহজ হবে না। আপনাদের কাছে আমি একটা রিভিউ দিলাম যে আসলে রেটিনা রেডি বলতে কী বোঝানো হচ্ছে বা রেটিনা ডিসপ্লে বলতে কী বোঝানো হচ্ছে এটা। আচ্ছা, এখানে বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ লেট ইউ অ্যাড অ্যান অপশনাল রেটিনা মিডিয়া কোয়েরি অ্যান্ড দ্য, এখানে বলছে যে HTML5 এর শিভ নামে একটা আছে, জাভা স্ক্রিপ্টের কোড আছে, যেটা আমরা মেবি আমরা এখানে অ্যাড করছি, দেখি। আচ্ছা, আমরা এখানে অ্যাড করিনি, সো এই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করব। আর ইন দিস ভার্সন দ্য টাইপ প্রিসেট হ্যাভ বিন স্প্লিট ইনটু 3 versions of the main CSS, all of which also include the retina media query. The HTML5 sheaf is not included. এখানে বলছে যে এখানে যেভাবে ফাইলগুলো দেয়া আছে এখানে এই HTML5 sheafও ইনক্লুডেড না, বাট রেটিনা ডিসপ্লের যে মিডিয়া কোয়েরিটা আছে এইটা ইনক্লুডেড আছে এখানে। তো এখানে পরে বলছে যে ইনক্লুডেড ফাইল, এখানে বলছে মেইন HTML, এটা হচ্ছে রিকোয়ার্ড ফাইল, মানে এই রিকোয়ার্ড ফাইলের মধ্যেই এই HTML এর মধ্যেই আপনার কন্টেন্টগুলো থাকবে, ঠিক আছে। আর এখানে যে 3 টাইপের CSS দেখাচ্ছে যে 16 পিক্সেল CSS, 17, 18, এখানে আসলে কি বুঝাইছে যে এই 16 পিক্সেল বলতে কি বোঝানো আছে। এখানে বলছে যে রিকোয়ার্ড CSS উইথ টাইপ প্রিসেট বেসড অন এ ফন্ট সাইজ অফ কি 16 পিক্সেল অ্যাট এ লাইন হাইট অফ 24 পিক্সেল, মানে বলছে এইটা দিয়ে বোঝানো হয়েছে ফন্ট সাইজটা অবশ্যই 16 পিক্সেল আর লাইন হাইটটা কত আছে 24। একইভাবে এখানে বলা আছে যে এখানে হবে ফন্ট সাইজ 17, এখানে হবে 18, ঠিক আছে। তো যাই হোক, আমি এদিকে আর যাচ্ছি না, এখন যে জিনিসটা করতে হবে আমাদেরকে, আপনারা মানে ভিডিওটা রিক্যাপ করে করে এগুলো দেখে নিন, কারণ এই জিনিসগুলো সম্পর্কে আমি জানি বিধায় অল্প বলছি, বাট আপনাদেরকে বিস্তারিত বুঝতে হবে। সো এখান থেকে জাস্ট কি করবেন, ডাউনলোড জিপ। আচ্ছা, এটা অবশ্যই আমরা আমাদের ফোল্ডারে রাখবো। এখানে এটাকে আমরা প্রথমে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করার পর এখানে আমরা কয়েকটা বিষয় পাবো, সেটা হচ্ছে এটা মেইন HTML। মেইন HTML কি আছে দেখে আসি। এখানে জাস্ট এই ফাইলটুকু আছে, আর কিছুই কিন্তু নাই। সো আমরা কিন্তু অলরেডি আমাদের এই ফাইলে কিন্তু এগুলো অ্যাড করাই আছে, তাই না? আচ্ছা, তবে পার্থক্য আছে, এই ফাইলের একটা লাইন এখানে যোগ হবে, অফকোর্স, এটা আমি দেখাবো একটু পর। আর এখান থেকে আমরা যে কোনো একটা এখান থেকে রিসিভ করতে পারি। তো আমরা একটা ওপেন করি এখান থেকে, দেখেন এখানে ওপেন করলে অনেকগুলো কোড দেখা যাচ্ছে, তাই না? তো আমরা মূলত বড় ফন্ট সাইজে যাব না আসলে। এখানে যদিও এরা স্পেসিফাই করে দিয়েছে যে 16, 17, 18, বাট আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারি। জাস্ট আমরা কি করবো, যে এই ফাইলটাকে কপি করব, কপি করে বেরিয়ে আসি, এখানে যাই, CSS এ যাই, এবং এখানে গিয়ে এটাকে পেস্ট, সরি এখানে অবশ্যই শর্টকাট হবে না, ডিরেক্টলি পেস্ট হবে। আমরা কি করব, এটাকে আমরা নাম দিব হচ্ছে রেসপন্সিভ, রেসপন্সিভ নাম দিলাম। আর এটাকে কি করব, এইখানে এসে অবশ্যই CSS/responsive। খেয়াল রাখবেন যখন রেসপন্সিভ কোনো স্টাইল শিট অ্যাড করবেন তখন মাস্ট বি সেটা যেন style.css এর নিচে থাকে, কারণ আমরা কিন্তু style.css এর রুলগুলোকেই এইখানে কি করি, ওভাররাইড করি। মিডিয়া যখন অনেক চেঞ্জ হয়, মিডিয়া মানে কি ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, ওয়াইড স্ক্রিন মোবাইল, ভার্টিক্যাল, হরিজন্টাল দুইভাবে কিন্তু মোবাইল দেখানো যায়। ফ্লিপ করে না মোবাইল স্ক্রিন, ওইটাকে কিন্তু ভার্টিক্যাল আর হরিজন্টাল। আবার হচ্ছে ন্যারো স্ক্রিন মোবাইল যেগুলো থাকে সেগুলো। সো ডেফিনেটলি স্টাইল শিটের নিচে থাকতে হবে। আপনি উপরে দেখেন তাহলে কিন্তু রেসপন্সিভ কাজ করবে না। এখানে আরেকটা ম্যাটার, সেটা হচ্ছে যে রেসপন্সিভ ডিজাইন যখন নিয়ে কাজ করবেন তখন আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে একটা লাইন আছে, এই যেটা ভিউ পোর্ট, এটাই কিন্তু আপনার লাইনটাকে স্পেসিফাই করে দেয়। মানে এক্স্যাক্টলি যদি রেসপন্সিভের মানে রেসপন্স পেতে চান তাহলে আপনাকে এই লাইনটা অ্যাড করতে হবে। এটা আপনি সবার উপরেই অ্যাড করে দেন, সমস্যা নেই, এখানে অ্যাড করে দিলেন, মনে করেন এখানে অ্যাড করে দিলেন, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু দুটো পেজ রেডি, ঠিক আছে। তবে এখানে আমি আরেকটা কথা ক্লিয়ারলি আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু বুটস্ট্র্যাপের পেজগুলোকে মানে বুটস্ট্র্যাপের যে আপনাদের এলিমেন্টগুলো আছে আমরা এগুলোকে রেসপন্সিভ করবো, প্লাস
আমরা অন্যান্য কম্পোনেন্টগুলো যদি আমাদের প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোকে কীভাবে বুটস্ট্র্যাপ কম্পিটেবল করা যায়, বুটস্ট্র্যাপ কম্পিটেবল কীভাবে করা যায়। আমরা কিন্তু জাস্ট লেস ফ্রেমওয়ার্ক দিয়ে কোনো কোড লিখতেছি না এখন, আমরা কোড লিখবো যদি প্রয়োজন হয় কম্পিটেবল করার জন্য তাহলে লিখবো। আর আপনাদের গত 3টা ভিডিও যেটা দেওয়া হয়েছে আপনাদেরকে, ওখানে কিন্তু অনলি লেস ফ্রেমওয়ার্ক নিয়েই দেখানো হয়েছে। সো ওদিকে কিন্তু আমি যাচ্ছি না এখন, ঠিক আছে, ওগুলো ওখানে দেখবেন। কিন্তু এখানে আর কিছু বিষয় ক্লিয়ার না করলে আপনাদের মাঝে গ্যাপ থেকে যাবে। সেটা হচ্ছে এমন যে আমরা যে বুটস্ট্র্যাপ ইউজ করে বলি না যে বুটস্ট্র্যাপ হচ্ছে রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, অ্যাকচুয়ালি রেসপন্সিভ বলতে ও এলিমেন্টগুলোকে কিন্তু রেসপন্সিভ করে না, আপনার ইমেজকে কিন্তু সহজে রেসপন্সিভ করবে না। ও করবে কি, আপনার লেআউটটাকে রেসপন্সিভ করবে। আপনি এখানে ইয়ে করেন, এখানে দেখেন আমার স্ক্রিন সাইজটা পাল্টালাম না, আমাদের স্ক্রিনটাকে পাল্টালাম। এখন আমি এটাকে ছোটো বড়ো করি, দেখেন এই ইমেজটা কি ছোটো হয়? এগুলো কি ছোটো হয়? কোনো কিছু ছোটো কিন্তু হয় না। বাট কি হয়, লেআউটটা কিন্তু চেঞ্জ হয়। দেখেন লেআউটটা কিন্তু ভেঙে একটা মানে 2টা লেআউটে মানে ও পুরো কী করছে, ভার্টিক্যালি লেআউটটা কি ইয়ে হয়ে আসছে, মানে অর্গানাইজ হয়ে গেছে। সো ও কিন্তু জাস্ট লেআউটটাকে কী করে, অপটিমাইজ করে, কন্টেন্টগুলো কিন্তু অপটিমাইজ করে না। সো কন্টেন্ট যদি আমরা অপটিমাইজ করতে চাই, অবশ্যই আমাদেরকে একটা এই লেস ফ্রেমওয়ার্কের আমাদের যে থার্ড পার্টি সাপোর্ট, যেটা এই থার্ড পার্টি সাপোর্টটাকে আমাদেরকে ওপেন করতে হবে এখান থেকে। এখন কি কিছুটা ক্লিয়ার হয়েছে যে আসলে কেন আমরা বুটস্ট্র্যাপের সঙ্গে লেস ফ্রেমওয়ার্কের সাপোর্ট দিই? বুটস্ট্র্যাপ কী করে, জাস্ট ওর কলামগুলোকে, রোগুলোকে কম্পিটেবল করে, কিন্তু এলিমেন্টগুলোকে কম্পিটেবল করতে হলে কী করতে হবে, আমাদের একটা থার্ড পার্টি রেসপন্সিভ একটা ফ্রেমওয়ার্ক সাপোর্ট থাকতে হবে, আর রেসপন্সিভ একটা মিডিয়া কোয়েরি সাপোর্ট থাকতে হবে, যেখানে গিয়ে আমরা সেই কোডগুলো লিখবো। ক্লিয়ার না হলে আবার বলেন, বুঝছেন? বুটস্ট্র্যাপকে বলা হয় হচ্ছে আপনার রেসপন্সিভ গ্রিড সিস্টেম, রেসপন্সিভ গ্রিড সিস্টেম বলা হয় বুটস্ট্র্যাপকে, ঠিক আছে। সো ও কিন্তু ফুললি রেসপন্সিভ কম্পিটেবল হয় না সহজে। আপনাকে যদি রেসপন্সিভ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে একটা সিএসএস রেসপন্সিভ সিস্টেম সেটি সাপোর্ট নিতেই হবে। এখন আমরা বুটস্ট্র্যাপের রেসপন্সিভগুলোকে কল করার আগে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে এই যে অপ্রয়োজনীয় যে কোডগুলো আমরা রাখবো না। আপনারা কতটুকু কোড রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা কোড রাখবেন হচ্ছে এগুলোকে সব মিশিয়ে দিবেন, মিশিয়ে দিয়ে এগুলো রাখবেন না, একদম এই পর্যন্ত রাখবেন, ঠিক আছে। এটাই পর্যন্ত থাকবে, এখানে কোনো কিছুই থাকবে না। দেন এটাই পর্যন্ত থাকবে, মানে এগুলো তো অযাচিত কোড, এগুলো তো দরকার নেই আমাদের জাস্ট কী হবে, এই কমেন্টটা থাকলেই তো হলো, তাহলেই তো বুঝতে পারছি যেটা ট্যাবলেট লেআউট, তাই না। এই বডিটা দরকার নেই আমাদের, কারণ আমরা বডির ওয়াইড হাইট কাস্টমাইজ করবো নিজেরাই। তারপর এইটা থাকা যাবে না, এইটা তো ডিফল্ট কোড দিয়ে দিছে ওরা, আমাদের এটা দরকার নেই। আর আমাদের দরকার নেই হচ্ছে এই ব্লকটুকু দরকার নাই, এই কোডটুকু দরকার নাই। এখানে একটা ম্যাটার দেখেন, এখানে রেটিনা রেডি কিন্তু দেয়া আছে, ঠিক আছে। সো রেটিনা রেডি নিয়ে আমরা এখন কাজ করতেছি না, এটা বাদ। মিডিয়া কোয়েরির অনেক কনফিগ বোঝাতে হবে আপনাদেরকে তখন, যদি এটা নিয়ে কাজ করতে চাই। এখানে দেখেন যে 3টা লেআউট এখন, তাই না, সরি 4টা লেআউট, 1টা 2টা 3টা 4টা, যেটা আমরা কি লেস ফ্রেমওয়ার্কের ওই সাইটে গিয়ে দেখে এসেছি, তাই না। ওটা তো বলে দিচ্ছে 4টা স্ক্রিন সাইজ সাপোর্ট দেয়। তো এখানে অনেক ক্ষেত্রে আপনারা যখন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন অনেক প্রবলেম হবে। ক্লায়েন্ট বলবে যে আমার ব্ল্যাকবেরি মোবাইলে সাপোর্ট পায় না, আমার আইফোনে সাপোর্ট পায় না, অনেক ধরনের ঝামেলা করবে। তো যদি তাদের প্রতিটা মোবাইলের পোর্টকে অপটিমাইজ করতে চান, এগুলোর জন্যও এই এরকম আছে, মিডিয়া কোয়েরি আছে। এটা আপনারা নেটে সার্চ করলে খুব ইজিলি পাবেন, ঠিক আছে। তবে আমি এখানে আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে একটা ডক করে দিয়েছি, সেই ডকের মধ্যে সবগুলো মিডিয়া কোয়েরি দেয়া আছে, আপনারা তার সেখান থেকে মডিফাই করে কাজে লাগাতে পারবেন। এখানে দেয়া আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে রেসপন্সিভ স্ক্রিন সাইজ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনাদেরকে অবশ্যই যেতে হবে এইখানে আছে, মেবি এই যেখানে আছে, দেখছেন কতগুলো গ্রিড সিস্টেম। হ্যাঁ, এখানে প্রতিটা ডিভাইস বা প্রতিটা ফোনের জন্য এখানে করে মিডিয়া কোয়েরি সেট করে দেওয়াই আছে। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে এই জাস্ট মিডিয়া কোয়েরির ভিতরে কোডগুলো লিখবেন, যেখানে স্টাইল লেখা আছে। সো এগুলো আসলে অনেক অনেক সময় সাপেক্ষ, কারণ বলছে যে প্রথমে ল্যান্ডস্কেপ, তারপর পোর্ট্রেট মানে কি ভার্টিক্যালি হরিজন্টালি, আবার বলছে যে আইপ্যাডসের জন্য লিখতে হবে, মানে স্পেসিফিক ডিভাইস। এতগুলো ডিভাইস যদি টেস্ট করতে চান আপনি এতগুলো ডিভাইস থাকতে হবে আপনার সাথে। আর অথবা আপনারা থার্ড পার্টি ব্রাউজার স্পেসিফিক কিছু সাইট থাকে যেগুলো থেকে আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে। এই যেমন এখানে আছে যে ওয়েবসাইট
ওয়েবসাইট, ডিমেনশন, এগুলো এখান থেকে গিয়ে আপনারা চেক করতে পারবেন। সো আমি জাস্ট এটা দেখাই দিলাম, আপনারা যদি ইন ফিউচার কখনো প্রয়োজন পড়ে এগুলো নিয়ে কাজ করা, জাস্ট এখান থেকে এই সাইটে গিয়ে, বা আপনারা চাইলে এই পুরো কোডগুলোকে আপনারা সেভ করে রাখতে পারেন আপনাদের পিসিতে। কারণ দেখা যায় অনেক সময় সাইটের ইউআরএলটা নষ্ট হয়ে গেছে বা এই পোস্টটা ডিলিট হয়ে গেছে, তাই না? এমনটা হতেই পারে। আচ্ছা, আপনারা এই যেরকম করে রেসপন্সিভ একটা সিএস ফাইল খুলবেন, মানে এই ফাইলের নাম যে রেসপন্সিভই হতে হবে এমনটা না, কোডগুলো রেসপন্সিভ হলে হইলো। জাস্ট ওটাকে কল থাকতে হবে index.html, মানে যেই ফাইলটাকে আপনি রেসপন্সিভ করতে চান ওখানে কল থাকতে হবে। আচ্ছা, তো এখানে অনেকগুলো সিএসএস হয়ে গেছে। আসলে আমরা এইভাবে এতগুলো সিএসএস আমরা এখানে রাখবো না, আমরা না রেখে এখানে জাস্ট style.css ওপেন করি। ওপেন করে আমরা একদম হেডে কল করি এগুলোকে। দেখাইছি না কিভাবে করতে হয় এটা? আপনারা চাইলে এখানে ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে কোটেশনের ভিতরে রাখতে পারেন এগুলোকে, বাট কোটেশন দরকার নেই, নর্মালি রাখা যায়। আর একটা ম্যাটার, সেটা হচ্ছে যে যখন আপনারা কোনো সিএসএস ফাইল অ্যাড করবেন ওদের অর্ডারটা অবশ্যই মেনটেন করতে হবে, কারণ সিএসএস কোডগুলো কিন্তু রেসপন্স করে আপনার ফাইলে যেভাবে করে অর্ডার রাখছেন সেইভাবে করে। আর যদি আপনি অর্ডার মেনটেন করতে ভুল করেন তাহলে কিন্তু দেখবেন যে একটার আউটপুট অন্যটা আসতেছে, যেটাই যে স্টাইল সেটা রেসপন্সিবিলিটির ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছেন? তাহলে আমরা এগুলো রাখতেছি না, তাই না? এগুলো তো দরকার নাই। আমার রেসপন্সিভও দরকার আছে? দরকার নাই তো, কারণ রেসপন্সিভটা তুমি এখান থেকে নিয়ে আসতেছি। এখন কথা হচ্ছে আমার স্টাইল সেটা তো অলরেডি রেসপন্সিভটা নিচে চলেই গেছে, তাই না? গেছে কি? হ্যাঁ গেছে। কেমন করে গেছে জানি, কিন্তু কারণ আমার কিন্তু রেসপন্সিভটা কিন্তু স্টাইল শিটের সব কোডগুলোর উপরে কিন্তু রেসপন্সিভ আছে, সো এটা কিন্তু ওভাররাইড করবে না। বোঝা গেছে? সো এইটা যখন আপনি ওভাররাইড করতে চাইবেন আপনাকে হয় এই ফাইলের সবার শেষে গিয়ে অ্যাড করতে হবে, আর খুব সুন্দর সিস্টেম, সেটা হচ্ছে নতুন একটা ফাইল নেন। ফাইল নিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেন হচ্ছে custom.css, এটা জাস্ট আপনার নর্মাল ফাইলের ভিতরে রেখে দিলেন। আর এখন দুটো কাজ করতে হবে, এটা আসলে এই এক মানে ঘুরে ফিরে আমাদেরকে নিজেই বসানো উচিত, তাই না? ঘুরে ফিরে কিন্তু নিজেই বসানো উচিত, কারণ আমাদের কিন্তু রেসপন্সিভ আছে। তার থেকে আমরা একটা সহজ কাজ করি, রেসপন্সিভটাকে আমার এখানে রাখারই দরকার নেই, রেসপন্সিভটা এখানেই থাক। আর বাকি কোডগুলো কী থাকবে আমাদের ওই যে এখানে যে রাখছিলাম আমরা তখন ওইভাবেই থাক। এগুলো তো ওভাররাইড হলে সমস্যা নেই, তাই না? এইগুলো তো আমাদের নর্মালি পাবে, এইগুলোর সঙ্গে তো আমাদের স্টাইল সেটার কোনো কনফ্লিক্ট নাই। আর আমাদের কনফ্লিক্ট হতে পারে কোনটা? আমাদের রেসপন্সিভের সঙ্গে। সো আমরা রেসপন্সিভটা তো style.css এর সঙ্গে রেখে দিচ্ছি, আর কাস্টমটাকে আমরা ডিলিট করে দিই, এখন দরকার নেই এটা। আচ্ছা, তো রিফ্রেশ দিই, দেখি কোনো চেঞ্জ পাই কি না আমরা। কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ কিন্তু নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ দাঁড়াচ্ছে কোনটা? আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ব্রেক পয়েন্টগুলো কোথায় কোথায় আছে, ঠিক আছে? ব্রেক পয়েন্টগুলো মেজার করতে হবে আমাদেরকে প্রথমে। তো এটা কি আমাদের কল এমডি সাইজ না এটা? তো এমডি সাইজ আমরা একটু আমাদের স্ক্রিন সাইজটাকে একটু রিসেট করে নিই, কারণ আমাদেরকে স্ক্রিন রেজলিউশনটা কমাতে হবে, বাড়াতে হবে। সো আচ্ছা, আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা এই অবস্থায় রেখেই আমরা ইনস্পেক্ট এলিমেন্টে যাই। আমরা এখান থেকে এটাকে চেক করতে পারি। আচ্ছা, এটাই অবস্থা থাকলো আমাদের। এখন আসলে ব্রেক পয়েন্টটা, এই যে ব্রেক পয়েন্ট দেখছেন, ব্রেক পয়েন্ট যেখানে পায় সেখানে কিন্তু এটা ভেঙে যায়। সো আমরা একটু কাজ করি, এইভাবে না করে আমরা এটাকে ছোট করে নিই এইভাবে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন আমাদের এখানে আমরা হেডারে থাকি, হেডারে থাকলে হবে না, হেডারের ভিতরেই তো আমাদের কি কন্টেইনার আছে, তাই না? তো কন্টেইনারের সাইজ কত? 1170 পিক্সেল। এখন 1170 পিক্সেল কোন ডিভাইস? মিডিয়াম। আমরা তো লার্জ সাইজ ইউজ করিনি এখনো, লার্জ সাইজের সেই স্ক্রিন রেজলিউশন আমাদের এখানে নাই।
সো আমরা অলওয়েজ মাথায় খেয়াল রাখবেন যখন আপনারা একটা সাইট ডেভেলপ করবেন অলওয়েজ এমডি দিয়ে আপনারা শুরু করবেন, এলজি দিয়ে শুরু করবেন না কিন্তু। কারণ এমডি আপনার মিডিয়াম সাইজ ডিভাইস এবং যদি আপনি বড় স্ক্রিনেও যান তারপরেও কিন্তু এমডি খুব সুন্দরভাবে সাইটের প্রেজেন্টেশনটা দেখাবে। কিন্তু যদি আপনি এলজি ইউজ করেন আগে এবং আপনার স্ক্রিন সাইজ বড় না, সেই ক্ষেত্রে কি ওটার ইফেক্ট পাবেন? ইফেক্ট কিন্তু পাবেন না। সো আপনি যদি এমডি ইউজ করেন এমডিটা আপনি বড় স্ক্রিনেও পাবেন, ছোট স্ক্রিনেও সেমটা পাবেন। তো এই জন্য আপনারা যখন স্টাইল করবেন তখন কখনোই আপনি মনে করেন যে এমডি ছাড়া অন্য কোনো আগে দিবেন না, এসএম এক্সএস এগুলো কখন আগে ইউজ করবেন না। ওগুলো ইউজ করবেন কখন? যখন আপনি এই রেসপন্সিভ কম্পিউটেবল ইস্যুগুলো ফিক্স করবেন তখন। মানে কথাটা বুঝতে পারছেন কি বললাম আমি, কি বলছি? এমনি ইউজ করি। এতটুকুই, এতক্ষণ থেকে বক বক করে এতটুকু এমডি ইউজ করতে। যখন সাইটটা ডেভেলপ করবেন তখন ডেফিনেটলি এমডি ইউজ করে করবেন, আর যখন রেসপন্সিভ ইস্যুগুলো আপনারা চেক করবেন তখন অন্যগুলো আপনাদেরকে ইউজ করতে হবে, সেইগুলো একটা নির্দিষ্ট স্পেসিফিক টার্ম অনুযায়ী। আমি সেটা দেখাচ্ছি একটু পরে। সো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের কি মিডিয়াম সাইজ ডিভাইস। তো আমাদের ব্রেক পয়েন্টটা যদি বুঝতে পারি যে কোথায় মানে স্ক্রিন সাইজটা কতটুকু ছোট হলে এই নর্মাল স্টাইলটা ব্রেক হয়, এটা আমাদেরকে দেখতে হবে। সো আমরা একটু ছোট করি, হ্যাঁ আমরা ছোট করি, আমরা একটু ছোট করলে দেখতে পারবো যে কোথায় ব্রেক হচ্ছে। এই যে দেখেন ব্রেক কিন্তু হয় কোথায়, খেয়াল করেন এই যে দেখেন এখন কিন্তু কন্টেনার সাইজ কথা আছে এখন 970 পিক্সেল। তো ব্রেক পয়েন্টটা কোথায় পাই আমরা? ব্রেক পয়েন্টটা আমরা পাচ্ছি হচ্ছে এই যে এইখানে, হ্যাঁ এই যে ব্রেক পয়েন্টটা পাচ্ছি আমরা এইখানে, তাই না? তো এখানে খেয়াল করেন যে আমাদের কল এমডি ইউজ করছি রোয়ের ভিতরে। তো এখানে আমরা এমডি ইউজ করছি কত 2, আর এখানে এমডি ইউজ করছি কি 10, তাই না? তো দেখেন 2টা কিন্তু এখন কি হয়েছে 12 হয়ে গেছে। 2টা আমাদের কি হয়েছে 12 হয়ে গেছে। সো আমাদেরকে কি করতে হবে এটা বলেন তো? আমাদেরকে এখানে আরেকটা ইস্যু তৈরি করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন ব্রেক পয়েন্ট তৈরি করবেন, যখন ব্রেক পয়েন্টে যাবে তখন ও কিন্তু, হ্যাঁ এটাই বুঝতে হবে আপনাকে ভালো করে। দেখেন আমাদের স্ক্রিন রেজলিউশন কত ছিল আগে? ছিল 1170 হচ্ছে আপনার মিডিয়া কোয়েরি সাইজ, বাট আমাদের নর্মাল স্ক্রিনটা কতটুকু 970, তাই না? তো 970 যখন ছিল আমাদের 970 থাকা অবস্থায় কিন্তু আমাদের হেডারের যে সাইজটা নর্মাল ওরিয়েন্টেশনটা যেটা কলএমডি 2 আর এটা হচ্ছে কলএমডি 10, ঠিক আছে না? এই দুটো তো ঠিক আছে, কিন্তু যখন মিডিয়া কোয়েরি ছোট করবেন মানে আমাদের ট্যাবলেট ডিভাইস আসবে তখন কিন্তু ব্রেক পয়েন্টটা ভেঙে যাচ্ছে। তখন কি ও কি তখন অ্যাকচুয়াল সাইজে থাকতেছে? ও কিন্তু তখন ওর অ্যাকচুয়াল সাইজে থাকতেছে না। এই কারণে থাকতেছে না, ও যখন দেখবে যে ব্রেক পয়েন্ট পড়ে গেছে এবং এটা 2 কলাম এটা ছিল 10 কলাম, যখন ব্রেক পয়েন্ট থাকবে তখন কি 2 কলাম 10 কলাম মিল হবে না। কারণ আমরা কি বলছি মিডিয়াম সাইজ, বাট এখন কি আছে ট্যাবলেট। যখন দেখবে যে ভিউ পোর্টের সঙ্গে এই মানে এদের যে কলাম গ্রিড দেওয়া আছে, কলাম গ্রিডগুলোর মিল হচ্ছে না। তার মানে কি এখন তো ভিউ পোর্ট বলতেছে যে আমার ভিউ পোর্ট এখন ইয়েতে আছে, মিডিয়াম কোয়েরি বলতেছে এখন আমার 750 আছে। সো আমি দেখতেছি যে এখানে আমার মিডিয়াম দেয়া আছে, তাহলে তো মিললো না, তাই না? তো আপনারা যদি এখন দেখেন যে কখনো এই ইস্যুগুলো হয় তখন আপনারা অবশ্যই এখানে এভাবে ইউজ করবেন যে কল SM2 আর পরের যেটা আছে কল SM10। প্রথমটা ফিক্স করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফিক্স হয়ে গেছে, দেখেন ফিক্স হয়েছে না? মানে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ কিন্তু খুব সহজ যদি আপনি টেকনিক্যালি ধরতে পারেন। কি বললাম? বুটস্ট্র্যাপের রেসপন্সিভ ইস্যুগুলো ধরা খুবই সহজ যদি টেকনিক্যালি ধরতে পারেন। এখন এটা তো ফিক্স হলো, মিডিয়া কোয়েরি চেক হওয়ার পর এটা কিন্তু ঠিক হয়ে গেল, ঠিক আছে? আমরা কি বললাম যে SM ঠিক হয়ে গেল এবং এখানেও মানে এখন MD SM দুটোই ঠিক কাজ করতেছে। এখানে কিছু চিন্তার বিষয় বা কিছু বোঝার বিষয় আছে, যেমন আপনারা দেখতেছেন যে এখানে কল MD2 এখানে কল SM2, এখানে কল MD10 এখানে কল SM10, তো দুটোই তো একই ভ্যালু, জাস্ট কি মিডিয়া পোর্টের মানে ভিউ পোর্ট আলাদা SM আর MD। তো যদি কখনো এমন হয় যে SM আর MD একই ধরনের কলাম দরকার, এখানেও 2 দরকার ওখানেও 10 দরকার, সরি এখানেও মানে মিডিয়াম সাইজেও 2 দরকার, আপনার স্মলেও দরকার 2, ঠিক আছে? তাও কখন কি করবেন? মানে এই স্মল SM দিয়ে কিন্তু আবার ওয়াইড স্ক্রিন মোবাইল বা ন্যারো স্ক্রিন মোবাইল বোঝায় না, এই স্মল দিয়ে বোঝানো হচ্ছে ট্যাবলেট ডিভাইস, মাথায় রাখবেন কিন্তু। তো যখন দেখবেন যে এখানেও 2 কলাম দরকার এখানেও 2 কলাম দরকার তখন আপনি অলওয়েজ ছোটোটা ইউজ করবেন, ছোটোটা খেয়াল করেন। এখানে আমরা MD তুলে দিলাম, আমরা 2টা ইউজ করার দরকার নেই, আমরা যারা 2টা ইউজ করতে পারি
কি লাগলে যে কোনো একটা আমরা use যে কোনো একটা না, ছোটটা ইউজ করবেন। ছোটটা আপনি চাইলে দুটোই রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কল MD2 কল SM2 দুটোই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট দেখেন আমরা এখন যদি মিডিয়া কুইরিতে বড় করি স্ক্রিনটা, তারপরে কিন্তু ওই যা ইফেক্ট ছিল সেটাই কিন্তু আছে। বাট এখানে কি চেঞ্জ হয়েছে কোনো? এখানে কি MD আসছে? আসে নাই কিন্তু। তো আপনারা এখানে MDও রাখতে পারেন, SMও রাখতে পারেন। সরি, যেটা বললাম সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে SM আর আপনার হচ্ছে এমনি ভ্যালু এক, মানে কলামগুলো একই, তাহলে আপনি অলওয়েজ ছোটটা ক্যারি করতে পারেন, বড়টা রাখার কোনো দরকার নেই। আপনার বড় ক্ষেত্রেও যা কাজ করবে, ছোট ক্ষেত্রেও তা কাজ করবে। তো আমরা এখন কি করবো, ইন্ডেক্সে আসি। আমরা এখানে বলি যে কল SM, কি খুব মজার না? মানে SM দিয়ে MDও কভার হচ্ছে, হ্যাঁ, SM-টাও SM-টা কভার হচ্ছে। সো দুটো তো দরকার নেই আমার কোনো গ্রিডে। এখন আমি রিফ্রেশ দিয়ে দেখি যে আমার এখানে কোনো চেঞ্জ আসে কিনা। কোনো চেঞ্জ আসে না। আবার এখানে তো SM কিন্তু কাজ করতেছে এখন এখানে। আপনি এটা বুটস্ট্র্যাপের ইচ্ছা। এটার ব্যাখ্যা নাই বললে ভুল হবে। এটার ব্যাখ্যা আপনাকে বুঝে নিতে হবে যে না, এটা সিস্টেমটাই এমন। আমি তো বললাম আগে যে এইটা আপনি এখানে দুটাও রাখতে পারেন, আর একটা রাখেন। মানে দুটো রাখলে কি হবে, ফল ব্যাক থাকবে। ঠিক আছে, আমি বলতেছি না যে আপনারা এখানে দুটো রাখতে পারবেন না, আপনারা দুটো রাখলেন, সমস্যা কি? তবে দুটো রাখলে অনেকটা হিজিবিজি দেখায়, আবার অনেকে কনফিউজড হয়ে যাবে। আমি যখন প্রথম এই স্টাইলটা শিখি, মানে অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে, কারণ আমি তখন বুটস্ট্র্যাপের রেসপন্সিভ বুঝতাম না যে আসলে রেসপন্সিভ কেমন করে হয় এটা। আবার তো যখন দিয়ে দেখতাম কি MD না SM আছে, মানে ব্যাপারটা কি আসলে। মানে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখছি, কারণ এই গ্রিড সিস্টেমটা পারফেক্টলি ওদের কোড ইয়েতে ডকুমেন্টেশনও দেওয়া নেই, পারফেক্টলি দেওয়া নেই, মানে এত ডিটেলস বোঝানো নাই। তো ইউটিউবে অনেক ঘেটে আমি এই বিষয়গুলো মানে বের করতে পারছি। ঠিক আছে, তো আপনারা তাহলে কি করতে পারেন, যেখানে MDও রাখতে পারেন, SMও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তবে এখানে কিন্তু ভ্যারিয়েশন অবশ্যই আছে। নিচে আসি। চারটা আমার ডিভাইস থাকে, সেক্ষেত্রে চারটা ডিভাইস যদি আমি আবার করতে চাই, চারটা ডিভাইসের সঙ্গে মানে তো এক্সট্রা স্মল। হ্যাঁ, যখন আমরা স্মলে যাবো, স্মল নিয়ে কথা বলতেছি, স্মলের ব্যাপারটা টোটালি আলাদা। যদি স্মলও এমন হয় যে স্মলের ক্ষেত্রেও আমাদের 2 কলাম দরকার হয়, আর এখানে 10 কলামে হয়, তাহলে আমরা স্মলটাই রাখবো, XS রাখবো। এক্সট্রা স্মল, হ্যাঁ, XS রাখবো আমরা। কিন্তু ওটা আসলে সহজে হয় না, কারণ এক্সট্রা স্মলটা কি একদমই ছোট, তাই না? তো ওখানে দেখা যাবে যে আমাদের যেমন এটা এখন 10 কলাম আছে, ওখানে তো 5 কলাম দরকার, বা এটা দরকার 7 কলাম, এটা দরকার 5 কলাম, এমনটা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনাকে SM মুছে দেওয়া যাবে না, আপনাকে এখানে লিখতে হবে যে কল XS5, আর এখানে লিখতে হবে কল XS7, তখন কিন্তু রেখে দিতে হবে। যদি কলামের মান চেঞ্জ হয়, আপনার যেমন এখানে মিডিয়াম আর স্মলের কলাম একই আছে দেখি কিন্তু আমরা একটা রাখতেছি, কিন্তু যদি কখনো হয় যে এটা XS এ গিয়ে 5 দরকার বা 1 দরকার, সেই ক্ষেত্রে তাহলে আপনার এটার সঙ্গে মিলতেছে না, তখন তো আপনাকে সেম রাখতে হবে ভ্যালু। আচ্ছা, এটা গেল একটা। আমরা এটাকে ক্লোজ করি। এরপর আমরা আসি স্লাইডার কি আমরা রো নিয়েছিলাম? আমরা স্লাইডার কিন্তু কোনো রো নেইনি। সো আমরা স্লাইডারের কাজটা পরে দেখি। ঠিক আছে, স্লাইডারটা আমরা পরে আসছি। আমরা এখানে আসি ফিচার কন্টেন্ট ফিচার্সে আসি, নিচের দিকে আছে। দেখেন নিচের দিকে কিন্তু মিডিয়ামে এসে কিন্তু একদম হজবরলা হয়ে গেছে, তাই না? মানে এটা ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? অ্যাকচুয়ালি ভাঙেনি এটা আমরা যে MD ইউজ করছি, MD অনুযায়ী সে যখনই স্মলে আসছে কিন্তু কপি ডাবল করে নিচ্ছে ওই MDটাকে। দেখেন ফিচার কন্টেন্ট, ফিচার লিস্ট, এই যে দেখেন এখানে কিন্তু 3 কলাম করে সে কিন্তু ভেঙেই নিছে। তা আমরা যদি চাই যে না আমাদের এখানে 3 কলাম, এগুলো এইভাবে হবে না, আমাদের এখানে কি হবে, এগুলো 3 কলাম হবে না, এগুলো আমরা চাই, এখানে আমরা চাচ্ছি যে মনে করেন না SM, আচ্ছা আমাদের এখানে আছে কয়টা, 4টা না? হ্যাঁ, যদি 4টা থাকে তাহলে আমরা এখানে SM লিখে দিই। আমরা চাচ্ছি যে একটার পাশাপাশি আসবে সবগুলো, এভাবে 3 কলাম MD 3 কলাম ধরবে না সে, আমাদের কি হবে এখানে পাশাপাশি আসবে, তাহলে দেখতে সুন্দর লাগবে আমাদের। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে XS দিব, আরে SM দিব। মানে ভ্যারিয়েশনটা বুঝতে পারতেছেন তো? ভ্যারিয়েশনটা কি আসতেছে, এখানে আমরা দিব হচ্ছে SM। এখন কি হলো, এক লাইনে আসলো না? দেখতে সুন্দর লাগতেছে না এখন এটা? আপনি যদি চান যে না আমার এখন এই যে এতগুলো ফন্ট, মানে এতগুলো লাইন আসছে, লাইন একটু হিজিবিজি হয়ে গেছে, এই লাইনগুলো আমাকে লাইন হেড বাড়াতে চাই, এখন হচ্ছে আমাদের ওই যে রেসপন্সিভ ডিজাইন, ওইটার কাজ। এখন আমরা আগে এটা ঠিক করে আসি, SMটাকে ঠিক করে আসি। আমরা SMটাকে ঠিক করবো, এটা হচ্ছে আমাদের SM। আমি বলতে আবারও বলছি, আপনারা MD রেখেও SM নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু যেহেতু ভ্যালু এক, কিন্তু কলাম একই দরকার পড়তেছে, তো আমরা ওইভাবে করে আর নিচ্ছি না। আচ্ছা,
রিফ্রেশ দেই। আচ্ছা, এখন মনে করেন যে এগুলো লাইন হেড বানানো দরকার আমার, তাই না? যে কারণ এটা হিজিবিজি হয়ে গেছে অনেক। যখন বড় ছিল তখন দেখতে ভালো লাগতো, কারণ তখন কলামের ওয়াইড বড় ছিল, তাই না? কলামের ওয়াইড বড় ছিল, কিন্তু যখন ছোট হয়ে গেছে তখন দেখতে কিন্তু খারাপ লাগতেছে। সো আমরা জাস্ট খালি ইনস্পেক্ট এলিমেন্টে যাব। এখানে দেখতে পাচ্ছি যে ফিচার লিস্ট LIP, এর লাইন হাইট কত 18 আছে, তাহলে আমরা দেখে বাড়াই লাইন হাইটটা। তো লাইন হাইট যদি 25 রাখি দেখতে ভালো লাগে, মোটামুটি ভালো লাগে, তাই না? আর এটা কিন্তু স্ট্রোক একদম অ্যাডজাস্টেড, মনে হচ্ছে যে এটা মনে হয় এটার একটা অংশ। সো এটাকে আমরা কি করব, বোল্ড করব। আমরা এটা কি করবো, কি বোল্ড, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, ঠিক আছে? আচ্ছা, এখন যে দুই জায়গায় চেঞ্জ করলাম আমরা, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কোথায় কোথায় চেঞ্জ করলাম। চেঞ্জগুলো অবশ্যই আমাদের এখন এক্সেল শিটে গিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখানে মাথায় রাখেন যে আমরা চেঞ্জ করছি হচ্ছে কি ফিচার লিস্ট থেকে এই শুধুমাত্র ওয়াইডটাকে। আমরা কোন ডিভাইসে যাচ্ছি এখন, ট্যাবলেটে আছি। সো এই যে রেসপন্সিভ আসেন এটা কিন্তু ট্যাবলেট, ঠিক আছে? এখানে এসে টেস্ট করে দেবেন। আমরা কি করছি, অনলি কি করছি, আমরা ফন্ট ওয়েট বোল্ড করছি। আপনারা হয়তো এইখানে মানে এই আমাদের বুটস্ট্র্যাপ গ্রিডের যে রেসপন্সিভ সিস্টেম নিয়ে কাজ করতেছি, এখানে এই লেস ফ্রেমওয়ার্কের এটা দিয়ে ক্লিয়ারলি বুঝতে পারবেন না। বাট ওই যে 3টা রেকর্ডিং আপনাদেরকে আগে দেওয়া হয়েছে ওগুলো দেখিয়ে, তাহলে এইটা আপনাদের জন্য বোঝা খুব সহজ হবে যে কেন এখানে বসাই না। তারপর তো আমি ডেসক্রাইব করতেছি, বুঝলে তো বেটার। এখানে দুইটা চেঞ্জ করলাম, ফন্ট ওয়েট হ্যাঁ আমি তো নিচ্ছি, এটা এখন নিব। ওই যে লাইন হাইট দিছিলাম, মানে সবগুলো কিন্তু রাখার দরকার নাই। যেমন এখানে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি কি আমার দরকার আছে এখানে রাখার? দরকার নেই তো। আমার জাস্ট যেটা নতুন করে অ্যাড হয়েছে, এডিশন হচ্ছে ওইটা আমরা যেটা মডিফাই হয়েছে, যেটা অ্যাড হয়েছে সেটা, এই যে শুধু এটা রেখে দিব। এখন তো রিফ্রেশ দিই, দেখেন এখন আমাদের পোর্ট বড় করি, দেখেন আগের স্টাইল চলে যাবে। এছাড়া আগের স্টাইল এটাই হচ্ছে রেসপন্স। সো আপনাদেরকে বুঝতে হবে যে কোনখানে এসে আপনার সাইটের ব্রেক পয়েন্ট তৈরি হয়, ঠিক ওইখানেই এখন থেকে কাজ করতে হবে। আচ্ছা, এটা গেল ফিচার লিস্ট। কি আপনি হাসতেছেন কেন? মজা পাচ্ছেন বলা হয় অনেক, মজা পাইলেই ভালো। আচ্ছা, এখন কন্টেইনারে আবার আসি আমরা। ফিচার ম্যাক্সে ফিচার ম্যাচেস, আচ্ছা এখানে তো আমরা কোনো ইউজ করিনি, কন্টেইনার ইউজ করিনি, তাই না? তো যেহেতু কোনো কন্টেইনার ইউজ করিনি, সো ওকে যত ছোটো করবেন ও তত ছোটোই হবে, দেখছেন? তত ছোটোই হয়েছে। সো ওর জন্য আমাদের রেসপন্সিভ কোড না লেখায়, মানে লেখার কোনো দরকার নেই। তার মানে কি কন্টেইনার ইউজ না করলে অটো রেসপন্সিভ হবে? হ্যাঁ, ওকে তো বলেই দেন নাই যে সাইজ কত, তো ও যখন যে ডিভাইসে দেবে তখন সেই ডিভাইসের রূপ ধারণ করবে, এটাই তো। তাহলে আর এত কষ্ট করে রেসপন্সিভ করা দরকার কি? এইখানেই তো ভুল ধারণা আপনার। এর বাইরে রাখলাম, রো এর বাইরে রাখলাম। হ্যাঁ, রো এর বাইরে রাখলেন তাহলে কি হবে? তখন তো ওই একটার সঙ্গে একটা কনফ্লিক্ট শুরু করে দিবে। আমরা তো কি করছি, আমরা এখানে কন্টেইনার অলরেডি নিছি একটা, আমাদের ফিচার মেসেজ তো একটা আছে অলরেডি, তো এইটা দিয়েই তো আমরা এই সেকশনটাকে আলাদা করে ফেলছি। আপনি যদি মনে করেন যে আমার দরকার কন্টেইনারের ভিতরে রো দরকার, আমি রো নিব, সমস্যা কি? রো নেওয়ার পর আমি বললাম যে কল MD12 বা কল SM12 বলে দিলাম, সমস্যা কি? কাজ হবে না? আমরা এটা করতে পারি, কোনো সমস্যা নেই। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কি। এখানে তো অনেক হিজিবিজি কন্টেন্ট নাই, এখানে অনলি কি আছে যে শুধুমাত্র কন্টেনারের ভেতরে H2P আছে। সো আমরা H2P দিয়ে কাজ করছি। আপনি যদি চান যে রো ইউজ করবেন, রো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ রো ইউজ করলে কি হবে যে আপনার যদি এখানে কন্টেনারের পাশে দেখেন এই যে দুপাশে প্যাডিং দেখায় না, প্যাডিংগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে। সো আমরা একটু চেক করি, আপনাদের স্যাটিসফ্যাকশন লেভেল একটু বুঝতে হবে। তবে হ্যাঁ, রো ইউজ করা উচিত। রো ইউজ করলে কি হবে যে এক্সট্রা যে প্যাডিংগুলো কিন্তু কাটা হয়ে যাবে। তো তখন দেখা যাবে যে আপনাদের সাইটের যে লেআউটটা, এই লেআউটের অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলছে ডট রো। কি রেসপন্সিভ কি কঠিন দিলাম। এখন আমরা একটু চেক করি যে কোনো এদিকে ডান বামে সরে কিনা। দেখছেন সরছে না? সরছে একটু। আচ্ছা, তারপরে আমরা ভিতরে মনে করেন কল MD নিতে পারি, আবার কল MD12। আসলে যদি এখানে মাল্টিপল কলাম না থাকে তাহলে ওই কলাম নিতে হয় না, মানে এটা আমার ধারণা থেকে আমি বলে দিই, নয়ের কোনো প্রয়োজন পড়ে না। তবে আপনাকে অবশ্যই ক্লাসগুলো মনে রাখতে হবে যে কোন ক্লাস দিয়ে কোন কাজটা হয়। যদি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, এটা আমি করলাম। এখন যদি ছোট করি, এটাকে কাজ করতেছে না। সো এইটাই বলছিলাম যে ওকে আপনি যেখানেই রাখেন, কারণ ওর তো আর কোনো কলাম নাই, ও একাই সব কিছু। সো ওখানে MD রাখেন, SM রাখেন, যা রাখেন একই কাজ করবে ও। আচ্ছা, আমরা এখানে আসি। আমরা এখানে ছিলাম, আমরা
এখানে দেখেন যে আমরা যখন আমরা ট্যাবলেটে আসছি তখন আমাদের কি লাইনটা ভেঙে গেছে, তাই না? তো আমরা চাই যে আমাদের যখন ট্যাবলেটে আসবে তখন লাইনটা যেন না ভাঙে। সো আমরা এখানে এই লাইনটাকে জাস্ট ছোটো করবো, 40 নিলাম। তাহলে এখন কী হবে, পুরোটাই কপি করবো। এটা তো ট্যাবলেটে তাই না? তো ট্যাবলেটে আসি আমরা এবার, ট্যাবলেটে এসে এখানে জাস্ট বসাই দিই আর এই জিনিসগুলো মুছে দিই সব। আরেকটা জিনিস, এই জিনিসটাকে একটু ট্যাপ দিয়ে নেবেন, তাহলে কি এটার শেষ পয়েন্টটা বুঝতে পারবেন। অনেক সময় দেখা যাবে যে মনে করতেছেন যে এইটা দিছি আর এখানে কি মুছে দিবেন, তখন কিন্তু আর কাজ করবে না নিচেরগুলা। মানে ভিউ পোর্ট মানে মিডিয়া কোয়েরি কিন্তু এই জন্যই প্রবলেম করে মাঝে মাঝে, দেখা যায় যে শেষের যে ব্র্যাকেটটা এটা ভুলে কখনো মুছে দিলে কাজ করবে না কিন্তু। আচ্ছা, আবার এখন হচ্ছে এইটা টেস্টিমোনিয়াল। দেখেন টেস্টিমোনিয়াল কি আসলে এমন এতগুলো ছিল এতগুলো ছিল না কিন্তু। কেন এমন হয়েছে? কারণ আমরা টেস্টিমোনিয়ালে যাই, এখানে কিন্তু 6 দেওয়া ছিল, এই যে কলামটি 6 করা ছিল, এখানেও 6 এখানেও 6। সো আমরা এখানে যদি একটু এসএম দেখি, এসএম কাটছে একটা, আর এখানে যদি আমরা এসএম দিই, আচ্ছা এখানে দেখেন কাটার পরেও কিন্তু এখানে দেখাচ্ছে কি এখন প্রায় দুটো করে দেখাচ্ছে, তাই না? এবং এখানে আমাদের স্লাইডারটা তো অলরেডি আছে। এখানে একটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে আমরা যদি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্স থেকে একদম নিচে আসি, এখানে আমরা দেখেন আইটেম বলা ছিল, টেস্টিমোনিয়াল স্লাইডারে আইটেম বলা ছিল কি এত, ডেস্কটপ আইটেম কি ছিল এইটা। এখানে আসলে ওরা একটা রেসপন্সিভ সিস্টেম রেখে দিচ্ছে এখানে, যার কারণে আসলে এটা বারবার এখানে আসতেছে। আমি আপনাদেরকে যখন এটা নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম যে এখানে আমাদের ওয়াইড স্ক্রিন ডিভাইস বা নর্মাল আমাদের যে স্ক্রিন সাইজ বা নর্মাল আমাদের যে লেআউটটা, সেই লেআউটের মধ্যে ওরা কী করবে, আইটেম দেখাবে একটা করে, কিন্তু যখন অন্য লেআউটে চলে যাবে তখন কিন্তু আমরা এখানে আর স্পেসিফিক করার কোনো অপশন পাইনি। সো এটাকে একটু ম্যানুয়ালি আপনাদেরকে কাজ করাতে হবে। সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল, আচ্ছা কিছু কিছু বিষয় থাকবে যেগুলো মানে আপনারা নিজেরা বুঝে সলিউশন দিতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই তখন টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি এখানে এক্সেস দেই, না এক্সেস দিয়ে কাজ হবে না, আমরা এখানে এসএমটাই দিই, এসএম। আচ্ছা প্রথমে আমরা এসএমটাকে ফিক্স করি, তারপর অন্য কিছু দেখব। আমরা এখানে তবে আশা করি যে যখন ডায়নামিকে যাবেন তখন ডায়নামিকের প্রবলেমগুলো আসবে না। এখানে আমরা ম্যানুয়ালি অনেকগুলো অ্যাড করছি, তো এটা প্রবলেম। আর হোয়াইটটাও মানে কম করে দেওয়া ছিল ম্যানুয়ালি, এটা হচ্ছে এসএম। আর এখন রিফ্রেশ দিই আমরা, আরেকটা জিনিস চেক করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে টেস্টিমোনিয়ালের যে র্যাপারটা ছিল, দেখেন টেস্টিমোনিয়ালের যে র্যাপারটা আছে, হ্যাঁ এখানে র্যাপারের পর সিঙ্গেল যে টেস্টিমোনিয়াল, যেটা আমাদেরকে সিঙ্গেলটা খুঁজতে হবে। আচ্ছা সিঙ্গেলটা আমরা এখান থেকে দেখি, ওটা মানে আইটেম ছিল মেবি, এই যে আইটেম, ঠিক আছে? সো এই আইটেমটা আমাদেরকে দেখতে হবে, টেস্টিমোনিয়াল স্লাইড, তারপর আইটেম স্লাইড, অনলি আইটেমটা কোথায়, অনলি আইটেম, এই যে একটা করা আছে এখানে, ঠিক আছে? এখানে একটা করা আছে। আচ্ছা কন্টেন্ট র্যাপার, এখানে যে আমরা হোয়াইটটা ডিফাইন করি 300 পিক্সেল, এখানে একটু ঝামেলা আছে অবশ্যই। মানে এই সবসময় যে এই রেসপন্সিভ করতে গেলে ফ্লেক্সিবিলিটি পাবেন তা না, এটাকে কিন্তু আপনাকে যখন এই যে ধরনের প্রবলেমগুলো পড়বেন তখন কিন্তু আপনাকে ওই যে লেস যেটা বললাম, লেসের কথা বললাম, ওই লেস দিয়ে কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে এগুলো। আচ্ছা আমি আবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে জাস্ট এখানে ক্লিক করি, এটা হচ্ছে আইটেম,
এটা হচ্ছে আইটেম, আইটেমে আমরা ওয়াইডে যাই, দুশো পিক্সেল, তারপর প্রবলেম করতেছে ও এখানে এই যে এখানে আরেকটা ম্যাটার আছে, সেটা হচ্ছে যে অল আইটেম, ঠিক আছে। এইখানে আমরা একটু দেখি, এটাতে কোনো ক্রমে দেখি আর চেহারা পাল্টায় না। আচ্ছা, আমরা আছি হচ্ছে ট্যাবলেট ডিভাইসে, তাই না? আমরা এখানে আসি, রেসপন্সিভে যাই, ডট আমরা এখানে দেখি যে ওয়াইড হচ্ছে ডিটিএস, ওয়াইড হচ্ছে 300 পিক্সেল নিলাম, দেখি কি হয় আসলে এখান থেকে। এই দেখি নড়াচড়াই করে না। এখানে আমরা এটাকে ওভাররাইট করি, ওভাররাইট করতে হবে ইম্পর্টেন্ট দিয়ে। আচ্ছা, এই যে এখন কিন্তু ওভাররাইট হয়েছে। তো 300 কোথা ছিল আমাদের? হ্যাঁ, ওয়াইডটা বাড়াই দিতে হবে, কমাই দিলে হবে না, বাড়াইতে হবে। এইখান থেকে ফিক্স করতে হবে আপনাকে যে কোথায় গিয়ে এটা ফিক্স। এই 330-এ ফিক্স কিন্তু, ওকে। ও এবার আবার নিচে চলে আসছে। আচ্ছা হোক, নিচে আসুক, সমস্যা নেই, আমরা দেখতেছি নিচেটা কীভাবে কভার করা যায়। ওভারফ্লো হিডেন, সরি ওভারফ্লো হিডেন না, এটা হাইট থাকতে হবে হচ্ছে 300 পিক্সেল। আগে আমরা ওয়াইডটাকে ঠিক করে আসি, 330। হ্যাঁ, ইম্পর্টেন্ট তো অবশ্যই দরকার আছে, ইম্পর্টেন্ট ছাড়া তো হবে না, এটা কাজ করবে না। আর এখানে কিছু ব্যাপার, সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা, একটু ঝামেলা করতেইছে মনে হচ্ছে না। ঝামেলা তোমার এখনো করতেছে মেবি, নাকি? আপনারাও তো বলতেছেন না ঝামেলা কি করতেছে না। আচ্ছা, আমরা একটু দেখি, সেটা হচ্ছে এখানে জেনারেলি হোয়াইটটা অনেক বেশি পেয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা হোয়াইট পার্ট আমরা হোয়াইটটাকে চেঞ্জ করতে পারবো, সমস্যা না। আমাদের হচ্ছে যে সিঙ্গেল যে আইটেমগুলো আছে, সো সিঙ্গেল আইটেমগুলোই প্রবলেম করতেছে আমাদের এখানে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা তো এটাকে ফিক্স করলাম। একটা ফিক্স করলে কিন্তু দুটোই ফিক্স হচ্ছে আমরা, তাই না? সো এখানে আমরা কিন্তু একটার বেশি দেখাচ্ছি না। টেস্টিমোনিয়াল ব্লক হোয়াইট হচ্ছে 100%। আচ্ছা, এখানে আমরা ফ্লোট নান করে দিই। আচ্ছা, ফ্লোট নান করে দেওয়ার কারণে সব কিছু নান হয়ে গেছে। আচ্ছা, আমরা নিয়ে এসি আবার, তাহলে আমরা টেকনিক অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে দেখেন এখানে টেকনিকটা হচ্ছে এমনটা যে ডট, আমরা শুধু চাই যে প্রথম যে আইটেমটা সেটা ট্যাবলেট ডিভাইসে ভিজিবল থাকবে, পরে এগুলো ভিজিবল থাকবে না, ঠিক আছে? সো এখানে আমরা এইভাবে করবো, সেটা হচ্ছে এটা আমরা নিলাম এইভাবে যে প্রথমটা ভিজিবল, আর না সবগুলো ভিজিবল থাকবে আমাদের। এখানে প্রথমে দেখেন যে আমরা এটাকে প্রথমে করবো ডিসপ্লে নান করলাম, ঠিক আছে? এরপর আমরা পুরোটাই কপি করি, আবার দেখি যে এই টেকনিকটা কাজে লাগে কিনা। এখানে আমরা বললাম যে আউল র্যাপারের ভিতরে যে এই আউল আইটেম ফার্স্ট অফ টাইপ, ঠিক আছে? এই ফার্স্ট অফটাকে ডিসপ্লে কি করবে? ব্লক, ঠিক আছে না? আর এই ওয়াইড তো থাকবেই। এখন আসলে দেখি আমরা কি আসে।
তাহলে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করবো। দেখেন এখন কিন্তু একটা, বুঝতে পারছেন? কিন্তু এই যে এখানে একটু প্রবলেম হয়েছে, এখানে মানে এই জায়গাটা কেটে কেটে যাচ্ছে বারবার। তো এটাকে এই যে এখানে একটা পোর্শন দেখতে পাচ্ছি, পোর্শনটার কারণে অবশ্যই এমন হচ্ছে মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখানে ডিসপ্লে নান করলেও ঝামেলা আছে। প্রথমটাকে অফ রেখে ডিসপ্লে নান করলে সমস্যা আছে, কারণ এটা তো একটা স্লাইডার। স্লাইডার করলে যখন তো পরের টিমগুলো পাচ্ছে না খুঁজে, তাই না? সো এটা ঝামেলা করতেছে। আচ্ছা আমরা একটু আন্ডু করি। আচ্ছা, যেটা কমপ্লেক্স ইস্যু আমরা সবার শেষে দেখি, নাহলে এগুলো করতে গিয়ে আমাদের মেইন টাইম নষ্ট হয়। তো কমপ্লেক্স ইস্যুগুলো আমরা একটা পরে দেখি, ঠিক আছে? তো আমরা এটা এটা তো মোটামুটি তো রেসপন্সিভের দিকে নিয়ে এসেছি আমরা, তাই না? জাস্ট এটাকে হাইড করতে হবে, সমস্যা নেই, আমরা হাইড করতেছি। আমাদের ব্লক টেস্টিমোনিয়াল ফুটারটাকে কাজ করতে হবে। ফুটারটাকে কাজ করতে হলে আমাদেরকে দেখতে হবে যে ফুটার টপের অবস্থা কী। ফুটার টপে আমাদের অনেকগুলো কলাম আছে, আর বটমে আছে দুটা, কন্টেইনার রো, এরপর কি আছে এমডি। তো আমরা এটা কী করবো, এসএম, ওই একই এসএম। আচ্ছা, এখানে মনে হয় কোথাও ভুল করলাম মেবি, এই যে এটা মানে এটা মিল থাকতে হবে, কিন্তু মিল না থাকলে কিন্তু একদম হজবরল হয়ে যাবে সব। আচ্ছা, তাহলে আমরা ফুটারে আসি। ফুটারে এসে এখানে এইটাতে এসএম করাই আছে, এটা এসএম। আর এখানে যে 6 করা আছে, এখানে আমরা এটাকে এসএম করে দিই, তাহলে কিন্তু এটা আর ঝামেলা করবে না। মানে একদম ফুটার বটম যেটাই দিই, এটা এখন রিফ্রেশ দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন প্রবলেমগুলো হয়েছে কোথায়। এই যে এখানে এটা আমাদের উইজেট ফুটার রয়েছে H2, এটা একটু কেমন হয়ে গেছে। আমরা এটাকে একটু ছোটো করে নিই, ছোটো করে নিলাম। এটাকে আমরা ট্যাবলেটে যাব, ট্যাবলেটে গিয়ে ঠিক করবো এটাকে আবার। কি করছিলাম আমরা, অনলি ফন্ট সাইজ, রিফ্রেশ। আচ্ছা, এবার যেটা করছিলাম সেটা হচ্ছে এই লিঙ্কগুলোকে লাইনের বাড়াতে হবে। সেটা হচ্ছে এলআই, লাইনের বাড়াতে হবে, লাইনের বাড়ালাম 22। আচ্ছা, ফুটার এলআই লাইনের 22। আচ্ছা, অন্যগুলো ঠিক আছে। একটু এখানে একটা প্রবলেম দেখেন, এখানে কিন্তু ভেঙে গেছে, তাই না? তো আমরা এটাকে একটু দেখি যে এখানে কি সমস্যা ছিল আমাদের আগে। আচ্ছা, আমাদের সমস্যা এফ এ ঠিক ছিল, আর অ্যাড্রেস, যেটা অ্যাড্রেস আমাদের এখানে একটু কমাতে হবে মেবি, না কমালো তো কাজ হয় না। ফ্লোট লেফট Y10 ঠিক আছে। পরে এটা ছিল যে এটাকে আমরা নর্মালি রাখি, রেখে আমরা এটাকে একটু ফ্লোট রাইট করে দেখি কী হয়। না, রাইটেও কাজ করে না। এটা কি আমরা পজিশনিং করছিলাম নাকি? পজিশনিং না, এখানে কলাম সাইজ চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছে যে এ কিন্তু নিচের দিকে নেমে গেছে। সো আমরা একটু ফন্ট সাইজগুলোর দিকে খেয়াল করি। ফন্ট সাইজটা একটু দেখি ছোটো করে, কি বলে। ফন্ট সাইজ যদি আমাদের 13 পিক্সেল দেখছেন, তাহলে কিন্তু ঠিক হয়। আর এটা নেমে গেছে এখানে, এটা কেন নামছে দেখি, এলআই। আচ্ছা, এখানে অ্যাড্রেস ডিভ আছে একটা, অ্যাড্রেস ডিভ। ও, এটা আবার প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফের মধ্যে
আচ্ছা, এত শর্ট টাইমের মধ্যে না এত আসলে মেজারমেন্ট পসিবল হয় না, ঠিক আছে? আপনারা জাস্ট এই টেকনিক্যাল ব্যাপারগুলো, মার্জিন পেরিং এর ব্যাপারগুলো আপনারা একটু দেখে নিয়ে নিচে থেকে, ঠিক আছে? কারণ শর্টের মধ্যে এত ফিক্স মানে একদম এক্স্যাক্ট মেজারমেন্ট করা যায় না। আমি জাস্ট টেকনিক্যাল ইস্যুগুলো বোঝাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে কিন্তু কাজ কমপ্লিট। এটার আমাদের এখানকার কাজটা বাকি আছে। সো এটাকে আমরা, এটা স্লাইডারটা বাকি আছে, এটাকে আমরা কীভাবে ফিক্স করতে পারি? আচ্ছা, আমরা একটু ইয়েতে যাই, OWL, এখানে যাই, ওদের ওদের একটু ম্যানুয়ালটা দেখে আসি, কারণ রেসপন্সিভের ক্ষেত্রে ওদের কোনো ম্যানুয়াল আছে কিনা, তাহলে কিন্তু আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? এই যে কাস্টমাইজিংয়ে যাই, কাস্টমাইজিংয়ে গিয়ে আমরা রেসপন্সিভ বলতে, এই যে রেসপন্সিভ বলতে একটা কিছু আছে এখানে, রেসপন্সিভ। আচ্ছা, আমরা রেসপন্সিভ ট্রু করে দিই এখানে এসে, রেসপন্সিভ ট্রু। ট্রু করলে কি হয় দেখি। এখন তো এটা এমন অবস্থা আছে, সমস্যা নেই, রিফ্রেশ দিই। এখন আমরা ছোটোতে যাই। আচ্ছা, রেসপন্সিভের কোনো কথাই বলে না ওরা। তো আমরা এখন এখান থেকে চেক করি যে আসলে রেসপন্সিভ বা আমরা কীভাবে এদের পয়েন্টগুলো কমাতে পারি। এই যে ঠিক আছে, এই যে দেখেন এখানে রেসপন্সিভ দেয়াই আছে যে আইটেম ডেস্কটপ স্মল, আইটেম ট্যাবলেট, আইটেমস, এই এগুলোই আমাদেরকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এই যে আইটেম মোবাইল, আইটেম কাস্টম। তো আমরা কি করতেছি, ট্যাবলেটে কাজ করতেছি। আমরা এটাকে এইভাবে ধরি, এইভাবে ধরে আমরা এখানে বসায় দিলাম। বুঝতে পারছেন যে এখানে জেনারেলি আইটেম একটা দেখাবে, বাট এই জিনিসটার জন্য মেবি, আমি শিওর না, আগে আমি নিচে চেক করি। আচ্ছা, আমরা যেখানে সিএসএস লিখছিলাম, এই সিএসএসটা আমরা আপাতত কাট করি, কাট করে চেক করে দিই কী বলে এরা। এরপরও প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এক করে দিই আমরা। মানে আপনাদেরকে এটা নিয়ে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, নাহলে আপনারা বুঝবেনই না যে ব্যাপারটা কী হচ্ছে এখানে। ট্যাবলেট আইটেম ট্যাবলেট স্মল, ফলস করা আছে এটা কি? হ্যাঁ হ্যাঁ, কোথায়? এই যে এখানে ওই যে উপরে বলে দেওয়া আছে যে এটার মতো করে কাজ করতেছে। আসলে আমরা একটু নিজেরা দেখি এখানে কি ছিল, ভ্যালু কি ছিল, আইটেম ট্যাবলেট স্মল, ফলস ছিল, অ্যাজ আবার ডিফল্ট ভ্যালু ডিসেবল। আচ্ছা, আমরা এটাকে ফলস করে দিই। না, এ তো কাজই করতেছে না। এখন আবার অর্ধেক কেটে কেটে দেখাচ্ছে। এটাকে আচ্ছা, এটা নিয়ে আমি চেক করবো, ঠিক আছে? চেক করে আমি আপনাদেরকে নোট দিব যে এটা কীভাবে করে আপনারা ফিক্স করবেন। ওকে, আমি নোটটা দিয়ে দিব, মানে আমি আপনাদের এই ইয়েতে সোর্সের ভিতরে বা অ্যাসেটের ভিতরে আমি একটা নোট দিয়ে দেবো এটা, ঠিক আছে? আপনারা পরবর্তী সময় পেয়ে যাবেন যে কীভাবে এটা ওকে করবেন, ঠিক আছে? কারণ এখানে হুট করে একটা ফিক্স দেওয়া পসিবল হয় না, কারণ এটা নিয়ে অনেক রিসার্চ করতে হয়, তারপর না এটা কাজ করে। এখানে আছে ভ্যারিয়েশন, অবশ্যই আছে, এইখানেই কোনো একটা পরিবর্তন আমাদেরকে করতে হবে।
যাই হোক, আমরা এটা বাদ দিই, এটা বাদ দিয়ে আমরা স্লাইডারে আসি। স্লাইডারের ক্ষেত্রে আমরা মনে হয় কোনো রো নেইনি, কারণ স্লাইডার ছিল আমাদের ফুল স্ক্রিন। দেখেন স্লাইডার আমাদের ছিল ফুল স্ক্রিন স্লাইডার, তাই না? সো এইখানে আমরা এটাকে কীভাবে রেসপন্সিভ করবো? এটা কিন্তু দেখেন বাই ডিফল্ট কিন্তু এটা রেসপন্সিভ না, ওর ইমেজগুলো কিন্তু কেটে কেটে যাচ্ছে, তাই না? সো যেহেতু কেটে যাচ্ছে আর আমরা এটাকে এইভাবে রাখবো না, কাটা রাখবো না, আমাদেরকে এই জন্য যা করতে হবে সেটা হচ্ছে লিস্টে যাব, ইমেজে যাব। আমাদের এই ইমেজগুলোকে আমরা দেখেন এখানে কিন্তু স্লাইডার ইমেজ 100% বলে দেওয়াই হয়েছে। সো যদি বলে দেন 100%, তাহলে কীভাবে 100% হয় জানেন? আমাদের প্যারেন্টের যে ওয়াইড, সেই প্যারেন্টের ওয়াইড অনুযায়ী এই যে প্যারেন্টের ওয়াইড আছে 1350 পিক্সেল, এই 50 পিক্সেলই কিন্তু সেই ইমেজের ওয়াইডটা ধরে রাখছে। তবে এখানে হ্যাঁ হ্যাঁ ওটাই, তবে এখানে আরেকটা ক্লাস ইউজ করলে মেবি অপটিমাইজ হওয়ার কথা। এইখানে আপনাদেরকে দেখানো হয়েছিল ইমেজ রেসপন্সিভ, এই নামে একটা ফুটেস্টপের ক্লাস আছে যে ইমেজটাকে রেসপন্সিভ করবে। দেখেন কোথায় আছে, সিএসএসে যাই, ফুটেস্টপে যাই, ফাইন্ড করেন, আচ্ছা ইমেজ রেসপন্সিভ। এটার অর্থ কি? অটোমেটিক্যালি হোয়াইট হেডগুলো সে ডিফাইন করে নিবে। আচ্ছা, তারপর কাজ হয় না, অথবা আপনারা দুটো কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে ইমেজগুলোকে ধরে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস, আর এটা হচ্ছে নেক্সট। সো নেক্সটের আমরা এটাকে চাইলে অবশ্য ম্যানুয়ালি করতে পারি। যেমন এখানে আমরা স্লাইডার ইমেজের কথা বলছে, এখানে আমরা ওয়াইড বলতে পারি, মনে করেন যে 750 পিক্সেল এইভাবে করে দিতে পারি। এইভাবে করে দিলে কী হবে, আমাদের ইমেজগুলো অটোমেটিক্যালি কিন্তু অপটিমাইজ হয়। কিন্তু আমরা তো আসলে এইভাবে করতে চাই না। আমাদের কথা হচ্ছে যে আমরা যখন এই সাইজটাকে ছোট করব তখনই একমাত্র সে এইটাকে অপটিমাইজ করে নেবে, তাই না? আচ্ছা, আমরা অপটিমাইজ করব অবশ্যই। আমরা এটাকে 900 দিব, 950। দেখছেন ইমেজটা কোথায় আছে ছোট হয়? এইখানে খেয়াল করেন, এইখানে 815-তে এসে অপটিমাইজ হয়, তাই না? 815-তে এসে সেই অপটিমাইজড হচ্ছে। আপনারা চাইলে ম্যানুয়ালি এইভাবে করে এটাকে অপটিমাইজ করতে পারেন। আমরা এইভাবেই করি আপাতত, কারণ আমাদের এখানে যেহেতু 100% দেওয়ার পরও কাজ হচ্ছে না, তো আমরা এইভাবে করি। এতে সমস্যা নেই কোনো, আমরা যদি কোড ঠিকভাবে লিখি আমাদের কাজ করবে, কিন্তু কোনো সমস্যা নেই এখানে। জাস্ট আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় কী কাজ করতেছি। এখানে আরেকটা ম্যাটার হচ্ছে যে এই যে আইকনগুলো আছে, নেক্সট প্রিভিউড আইকনগুলো, এই আইকনগুলোর যে ইয়েগুলো, পজিশনিংগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। লেফট ঠিক আছে, কিন্তু সেন্টার রাখা যাবে না। এখানে সেন্টার রাখতে হলে আমাদেরকে এই যে হাইটটা 500 পিক্সেল, এখানে আসলে এই 500 পিক্সেলের কারণে যখন সেন্টার করা হয়েছে তখন কিন্তু এটা সেন্টার দেখাচ্ছে, কারণ 500 পিক্সেল কিন্তু আরও নিচে, এই দেখেন আরও নিচে, তাই না? এই যে এই পর্যন্ত। সো এটাই কিন্তু ধরে রাখছে সে অলওয়েজ। সো এটাকে আমরা এইভাবে করে ওভাররাইড করতে পারি। সেটা হচ্ছে এখানে সেন্টার না দিয়ে আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব হচ্ছে 100 পিক্সেল। 100 পিক্সেল দিলে দেখেন কোথায় উঠে গেছে, বুঝছে না? ওপরে আমরা একটু নিচে আসি, আর এটাকে আমরা একদম মাঝামাঝিতে যাই, এইখানে থাকি আমরা। এবার আমরা এটাকে একটু বড় ছোট করি।
30-এ থাকলে মাঝামাঝি থাকে, তাই না? 30-এ মাঝামাঝিতে থাকে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করব। দেখেন একটা বিষয়, রেসপন্সিভিটি কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে? মানে আপনাকে যে সব কিছুই ওই বুটস্ট্র্যাপের সাপোর্ট দিয়েই করতে হবে এমনটা কিন্তু না। আমি কি সব কিছু বুটস্ট্র্যাপের সাপোর্ট দিয়ে করতেছি? আমি করতেছি জাস্ট লেআউট অ্যাডজাস্টমেন্ট আমি বুটস্ট্র্যাপে দিচ্ছি, বাট আমি কিন্তু কন্টেন্ট অ্যাডজাস্টমেন্ট কিন্তু ম্যানুয়ালি করতেছি। দেখেন কতগুলো লাইন হয়ে গেছে। আর আমাদের যেটা ছিল কি প্রিভিয়াস, যেটা ছিল প্রিভিয়াসের ব্যাপার হচ্ছে, আচ্ছা প্রিভিয়াসটা কোথায় গেছে? প্রিভিয়াসটা দেখা যাচ্ছে না আমাদের এখানে, রাইটে দেওয়া আছে অবশ্য। এটাকে আমরা একদম 0 করে দেই। প্রিভিয়াসটা আছে, নেক্সট সরি নেক্সট, হ্যাঁ নেক্সট দেখাচ্ছে না। সো নেক্সট স্ক্রিন সাইজের কারণে আসলে নেক্সটটা অন্যদিকে চলে গেছে আমাদের। এটাই আসলে এটা আমাদেরকে এই স্লাইডারটা এইভাবে করে রেসপন্সিভ করা যাবে না। এইভাবে করে রেসপন্সিভ করলে আমাদের প্রবলেম হবে। তবে অনেকগুলো স্লাইডার কি হয় যে অটোমেটিক রেসপন্সিভ থাকে, কিন্তু এই স্লাইডারটা অটোমেটিক রেসপন্সিভ না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। ওটা এটা যতটুকু রেসপন্সিভ না তার চেয়ে ওটা একটু রেসপন্সিভ ভালোই আছে। তখন আমাদেরকে মানে স্লাইডারগুলো অলওয়েজ রেসপন্সিভ স্টাইলে ইউজ করা উচিত, কিন্তু আমাদের এখানে স্টাইল ইউজ করার আমরা কোনো স্কোপ পাচ্ছি না। সো আমরা ওই জন্য ইউজও করতেছি না। আমরা এখানে 15 রাখলাম আপাতত। আমরা স্লাইডার 158 নম্বর লাইনে 15, স্লাইডার 158 নম্বর লাইনে 15, এটা হবে 15। আর যখন আমরা এটাকে ছোট করব, ছোট করলে অবশ্যই এর একটা ওয়াইড আছে। দেখেন বাই ডিফল্ট একটা কিন্তু ওয়াইড আছে। সো আমাদেরকে প্রথমে থিঙ্ক করতে হবে যে এইটার ওয়াইড কত। দেখেন এটা কিন্তু ওয়াইডটা কিন্তু এক্সিট করে গেছে, তাই না? এক্সিট করছে। সো যখন এটা বড় হবে আমাদেরকে অবশ্যই, না যখন ছোট হবে তখন অবশ্যই আমাদেরকে রেসপন্সিভ এসে এটার ওয়াইডটা আমাদেরকে প্রথমে মেপে দিতে হবে একদম উপরে। রেসপন্সিভ ডিজাইনটা আপনাদের কাছে এখন হয়তো কঠিন মনে হবে, কিন্তু রেসপন্সিভ ব্যাপারটা নিয়ে আপনারা যদি রিসার্চ করেন তাহলে আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে এটা। আচ্ছা এটা দিলাম, কিন্তু দেখেন তারপরে কিন্তু কেটে গেছে, কারণ এটা অটোমেটিক্যালি ওভাররাইড করতে পারতেছে না। সো এটাকে আমরা আবার ইম্পর্টেন্ট দিব, ইম্পর্টেন্ট দিলাম। এবার রিফ্রেশ দেই। আচ্ছা এখন কিন্তু সে ওভাররাইড করতে পারছে মোটামুটি, কিন্তু তারপরেও আমাদেরকে আরও ছোটো করতে হবে এটা। আমরা এখানে মাউস ধরে এবার দেখছেন আসছে। সাতশো 58 নম্বর, তাই না? 57, হ্যাঁ 757 পিক্সেল। এখানে অনেক মাপজোক আছে। এই অনেক মাপজোকের মধ্যে থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের আসল মাপজোক কোনটা দরকার। কারণ অনেক সময় দেখবেন যে কন্টেনারের সাইজ ছোট বাট ইমেজের সাইজ অনেক বড়। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আমরা এটা কত ইউজ করছিলাম প্রিভিয়াসটা? 129। আমরা 130 ইউজ করি। কোথায় গেল? কোথায় ইউজ করছিলাম আমরা এটা? এই যে এখানে 130। আর হ্যাঁ হ্যাঁ উপরে উঠতেছে এই কারণে, কারণ আমরা এই মেজারমেন্টটা ঠিক করিনি এখনো।
130 এখন ঠিক আছে। যেখানে চেঞ্জ শুধু সেই লাইনগুলো রাখতে হবে, অন্য কোনো লাইন কাজ করবে না এখানে। আচ্ছা, এখানে আরও একটা ব্যাপার দেখেন, নিচে কিন্তু অনেক ফাঁকা পড়ে গেছে, তাই না? কারণ ফাঁকা পড়ছে কারণ কি, এই যে এই সেকশনে যে হাইটটা আছে সেটা ধরে রাখছে কিন্তু এখনও। সো আমাদেরকে এই যে এখানে এসে এখানে বলে দিতে হবে যেটার হাইট কতটুকু হবে। সো আমরা হাইট কতটুকু পাচ্ছি, অ্যারাউন্ড 300 পিক্সেল ধরলাম, অ্যারাউন্ড 300 পিক্সেল। আমি এখানে ইম্পর্টেন্ট দিব, না হলে ওভারহেড করবে না, দেখছেন ওভারহেড দিচ্ছে এখন। সো এটাই আমাদেরকে এখন একটু ছোটো করতে হবে। অবশ্যই মাপটা বুঝতে হবে। 280 কোনটা ছিল, এটা না? 280 আমরা দিলাম। তো এখন কি মোটামুটি এটা কি লেআউটটা কি অপটিমাইজ না? আমরা যদি এখন লেআউটটাকে বড় করি, দেখেন লেআউটটা বড় ইমেজ দেখাচ্ছে না এখন? কোনো সমস্যা করতেছে? সমস্যা কিন্তু বলতেছে না। এই যে এখানে এটা কেটে গেছে, এটা কেটে যাওয়ার তো সমস্যা না, এটা এখানে আমাদের ডিফল্ট যে স্টাইলটা আছে সেই ডিফল্ট স্টাইলে একটু প্রবলেম। এই যে এটাকে বড় করে দিলে এটা ঠিক দেখাবে, ঠিক আছে? এটা বড় করে দেওয়ার কারণে এটা ঠিক দেখাচ্ছে। আর দেখেন এখানে কিন্তু পণ্ড, এখানে কিন্তু অলরেডি ডিফল্ট যে স্লাইডারটা সেখানে কিন্তু পণ্ড হয়ে গেছে, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি কত 5। আমরা যখন ছোটো করতেছি তখন 15 নিচ্ছে, বাট ডিফল্ট কিন্তু 5-এ থাকবে। দেখেন 05, ঠিক আছে? এখন এটা 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 একটু বেশি আছে, এটাকে অবশ্যই আমাদের একটু ঠিক করতে হবে। এটা 5 হবে না, এটা একটু কম হবে, এটা 2-এ থাক, এটা 2, এটা হচ্ছে 5। তো আমরা যখন লেফট আর রাইট চেঞ্জ করবো তখন লেফটে দেবো 2 আর ওখানে দিব হচ্ছে কত, সরি আমরা লেফটে দিব কত, এখানে আমাদের কোনো কিছু দিব না, বাট রাইটে দিব আমরা কত 15। রাইট কোনটা ছিল নেক্সট? হ্যাঁ, রাইট রাইট খেয়াল করেন, রাইট রাইটে দিব হচ্ছে 15, মানে নেক্সট যেটা সেটা হচ্ছে 15 দিব। না হলে দেখেন কি হয়, না হলে তো ওই বারটা আমাদের এখানে আসে না, তাই না? আসে, এখন কিন্তু আসছে। এখন রিফ্রেশ দেন, এটা কিন্তু একটু চেপে যাবে, দেখেন চেপ চাপছে না? এটাকে ধরে আমরা এখন মেজার করবো, আসলে এটা আমরা কত দেওয়া উচিত। এখন আমরা একটা মেজার করবো, এখন কিন্তু এখানে 0 রাখতে হবে, 0। মানে এই জিনিসগুলো যখন মেজার করবেন তখন বুঝতে পারবেন যে আপনার কোথায় কি দরকার। আর লেফটে কত দরকার, লেফটে, আচ্ছা এটা রিফ্রেশ দেই, লেফটে দরকার হচ্ছে এখানেও 0, লেফটও 0, রাইটও 0, লেফটও 0। এবার ঠিক আছে, এটা নিয়ে আমরা মাথা না ঘামাই, এখন এটার কাজ আমরা পরে দেখবো, আমি ঠিক করে দেবো এটা আপনাদেরকে। তো এখানে এটা কিন্তু ঠিক আছে এখন, তাই না? এখন কি হবে, আমাদের আরও ডিভাইস লেআউটটা আছে, এটা হচ্ছে সেই লেআউট। আমরা একদম ছোট লেআউটে যাবো আগে। ছোট লেআউটের আগে যদি এবার ঠিক করি তাহলে বড় লেআউটটা নিয়ে কাজ করতে আমাদের খুব সুবিধা হবে। তো ছোট লেআউট কোনটা বলতে পারবেন? ছোট লেআউট কোনটা? ছোট লেআউট কোনটা? এই যে এটা দেখেন পয়েন্টটা ব্রেক হয়েছে না? এটা ছিল কি ডিফল্ট, এটা ছিল কি ট্যাবলেট, তারপর কি ছিল ওয়াইড স্ক্রিন হওয়ার কথা ছিল না? বাট এটা কেন? এটা কিন্তু মেনটেন করবেন, এটা কিন্তু মানে সবসময় এলোমেলো করা দরকার নাই। এটা এলোমেলো করার এই কারণে দরকার নাই, আগের রেকর্ডিংগুলোতে কিন্তু আমি বলছিলাম যে এটা আপনারা চাইলে অর্ডারটা চেঞ্জ করে নিতে পারেন, আপনারা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এইভাবে করে রাখলে কি হবে, যে যখন ছোটোটা নিয়ে কাজ করবেন তখন বড়টার জন্য জাস্ট সামান্য মার্জিন প্যাডিং অ্যাপ্লাই করলে কাজ হয়ে যাবে। একইভাবে যখন বড় ওয়াইড স্ক্রিনে কাজ করবেন সেম, ঠিক আছে? সো আমরা যখন এখানে কাজ করলাম, দেখেন আমাদের কিন্তু মেনুটা কিন্তু অলরেডি কি হয়েছে, ব্রেক হয়ে গেছে, তাই না? তো মেনুটাকে আগে আমরা রেসপন্সিভ করতেছি, আমাদেরকে রেসপন্সিভ করতে হবে আগে। তো মেনুটাকে যদি রেসপন্সিভ করতে চাই আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, আমরা একটা প্লাগইন নিয়ে কাজ করতে পারি। বুটস্ট্র্যাপেও কিন্তু রেসপন্সিভ নেভিগেশন আছে। তো বুটস্ট্র্যাপের রেসপন্সিভ নেভিগেশন আমি যাচ্ছি না, আমি আপনাদেরকে একটা প্লাগইনের কাজ দেখাচ্ছি।
আচ্ছা, আগে আমরা একটা কাজ করি, চলেন আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটা দেখে আসি। যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে স্লিকন্যাভ। যে প্লাগইনটার কথা বলছিলাম সেটা হচ্ছে স্লিকন্যাভ, ঠিক আছে।